আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। বরাবরের মতো আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি বাংলা ব্যাকরণ ক্লাস নিয়ে। আমি লালটু পাল, সহকারী শিক্ষক, আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়, ফুলতলা, খুলনা। আজকে তোমাদের সামনে আমি বাংলা ব্যাকরণের তৃতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে সমাস। আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে খুব মনোযোগ সহকারে ক্লাসটি করবে। তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ। আজকে আমি দ্বন্দ্ব এবং দ্বিগু সমাস নিয়ে তোমাদের আজকে আলোচনা করব। আজকের এই ক্লাসটিতে আমরা যে যে বিষয়গুলো শিখব, প্রথমে সেটা একটু দেখে নিই। সমাসের সংজ্ঞা বলতে পারবে, সমাসের শ্রেণীবিভাগ লিখতে পারবে, বাংলা বাক্যে সমাসের প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে, বিভিন্ন প্রকার সমাসের উদাহরণ দিতে পারবে। একটু খেয়াল করে দেখতে পাবে যে বোর্ডে খেয়াল করো, বিলাত হইতে ফেরত একটা নতুন শব্দ সৃষ্টি হয়েছে, বিলাত ফেরত। এবং রাজার কুমার, তারপর একটা শব্দ, নতুন শব্দ গঠিত হয়েছে, রাজকুমার। এটা তোমরা নিশ্চয়ই সকলে হয়তো বুঝতে পেরেছ যে সমাসের সাহায্যে এই শব্দটি গঠিত হয়েছে। সমাস হচ্ছে বাংলা ব্যাকরণে শব্দ গঠনের একটা প্রক্রিয়া। আজকে দেখব কিভাবে আমরা নতুন নতুন শব্দ গঠিত হতে পারে সেই সম্পর্কে আমরা ধারণা লাভ করব। প্রথমে আমরা সমাস কাকে বলে, সমাসের সংজ্ঞাগুলো একটু জেনে নিই। খেয়াল করো বোর্ডে, অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদ এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। অর্থ সম্বন্ধ কি বলে আমরা খেয়াল করি, অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদ। এখানে খেয়াল করো, বিলাত হইতে ফেরত, তিনটে পদ আছে এখানে, এবং এই তিনটে পদের মধ্যে একটা সম্বন্ধ আমরা লক্ষ্য করতে পারছি। বিলাতের সাথে হইতে এবং ফেরতের সাথে ফেরতের একটা সম্বন্ধ আছে। এই জন্য হয়েছে অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদ যখন এক পদে পরিণত হয়, অর্থাৎ এখানে একটা পদ বিলাত ফেরত একটা পদে পরিণত হয়েছে, এবং রাজা কুমার দুইটা পদ, এখানে রাজকুমার একটা পদে পরিণত হয়েছে। এই প্রক্রিয়াকে বলে সমাস। সমাস অর্থ সংক্ষেপণ, সংক্ষেপ বা সংক্ষেপণ, মিলন বা এক পদীকরণ, অর্থাৎ অনেকগুলো পদকে এক পদে পরিণত করা। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। এই যে আমরা সমাসের প্রক্রিয়া, সমাসের সাহায্যে গঠিত যে শব্দ গঠিত হয়েছে, এই যে বিলাত ফেরত এবং রাজার কুমার, একে বলা হচ্ছে সমস্ত পদ। অর্থাৎ এই পদটার মধ্যে এই তিনটে পদ আছে, এর মধ্যে বিদ্যমান আছে, এই জন্য আমরা এটি বলছি যে সমস্ত পদ। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। এরপরে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে বলা হয় সমসমান পদ। এই যে সমাসবদ্ধ পদ, এই সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদ, এখানে তিনটে পদ আছে, এখানে দুটো পদ আছে, এই পদগুলোকে বলা হয় সমসমান পদ। এক একটা সমসমান, এখানে তিনটে সমসমান পদ আছে, প্রত্যেকটিকে একটা সমসমান পদ বলা হয়। সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলে পূর্ব পদ, অর্থাৎ সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্ব পদ। প্রথম অংশ কোনটা? এই যে বিলাত ফেরত, এখানে বিলাতের প্রথম অংশ, দ্বিতীয় অংশ, অর্থাৎ সমাসযুক্ত পদের প্রথম অংশকে পূর্বপদ বলা হয়, অর্থাৎ এই পদকে পূর্বপদ বলা হয়, এই পদকে পূর্বপদ বলা হয়। সমাসযুক্ত পদের পরবর্তী অংশকে বলা হয় উত্তর পদ, অর্থাৎ আমরা ফেরতকে বলতেছি উত্তর পদ বা পরপদও বলা হয়। সমাসযুক্ত সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম কি? অর্থাৎ সমস্ত পদকে ভেঙে যেটা বাক্য হয়েছে, বিলাত হইতে ফেরত বা রাজার কুমার, এই যেটা বাক্য করা হয়েছে, এই বাক্যাংশটার নাম হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলা হয় একে। সমাসের প্রক্রিয়ায় দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত বলে মনে করেন। অনেক ব্যাকরণবিদ আছে, যেমন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর এনামুল হক, ওনারা বিভিন্ন জনে বিভিন্ন মতামত পোষণ করেছেন
কোনো কোনো ব্যাকরণবিদরা দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কর্মধারয় সমাসে অন্তর্ভুক্ত বলে মনে করেন। আবার কর্মধারয় সমাসকে আবার অনেক ব্যাকরণবিদরা তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত বলে মনে করেন। এই জন্যে পদের প্রাধান্যের ভিত্তিতে সমাসকে চার ভাগে ভাগ করা যায়। পদের প্রাধান্যের ভিত্তিতে সমাসকে চার ভাগে ভাগ করা যায়, অর্থাৎ কোন পদের অর্থের প্রাধান্য পাচ্ছে। এখানে যে পদের অর্থের প্রাধান্য পায় সেই পদের এইরকম চার ভাগে ভাগ করা যায়। পদের প্রাধান্যের ভিত্তিতে সমাসকে চারটি ভাগে ভাগ করা যায়। এর চারটা ভাগ কীরকম আমরা দেখে নিই। পূর্বপদ প্রধান সমাস, অর্থাৎ যে সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য পায় তাকে বলে পূর্বপদ প্রধান সমাস। পরপদ প্রধান সমাস, অর্থাৎ যে সমাসে পরপদের অর্থের প্রাধান্য পায় তাকে বলে পরপদ প্রধান সমাস। এবং যে সমাসে উভয় পদ অর্থাৎ পূর্বপদ এবং পরপদ সব পদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে সে উভয় পদ প্রধান সমাস। আজ কোনো কোনো সমাসে দেখা যায় কোনো পদের অর্থের প্রাধান্য না পেয়ে বিশেষ কোনো অর্থ প্রাধান্য পায় বা তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়, এরকম সমাসকে বলা হচ্ছে কোনো পদ প্রধান নয়। এরকম এই মোটামুটি পদের প্রাধান্যের ভিত্তিতে সমাসকে চারটি ভাগে ভাগ করা যায়। সমাসের শ্রেণীবিভাগটা আমরা দেখে নিই একটু ছকের মাধ্যমে। প্রথমেই দ্বন্দ্ব সমাস, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ীভাব। তোমরা একটু খেয়াল করে দেখতে পাবে বানানটা একটু জটিল আছে। দয় বয়, দন্তন্বয় দয়, অপালা। আমরা প্রায় কিন্তু এই বানানগুলো ভুল দেখি, আমরা ভুল করি, প্রায় ভুল করে থাকি। কর্মধারয়, ধারায় না কিন্তু, তৎপুরুষ, বহুব্রীহিতে বানান দেখো, বয়রাপলা দীর্ঘ ভয়সী, দয় বয়সী বয়স দ্বিগু এবং অব্যয়ীভাব। আমরা প্রধানত সমাসকে ছয়টি ভাগে ভাগ করা যায়। এইবার আমি তোমাদের পূর্বে যে আলোচনা করেছিলাম পদের প্রাধান্যের ভিত্তিতে সমাসকে যে চারটি ভাগে ভাগ করা যায় তার একটা ছকের মাধ্যমে দেখি আমরা পূর্বপদ প্রধান সমাস, এবং এখানে তার অপোজিটে দেখা যাচ্ছে পরপদ প্রধান সমাস। পূর্বপদ প্রধান সমাস, পরপদ প্রধান সমাস। এখানে উভয় পদ প্রধান সমাস, কোনো পদের অর্থ প্রাধান্য পায় না, এরকম একটা ব্যাপার। অর্থাৎ পদের প্রাধান্যের ভিত্তিতে সমাসকে আমরা চার ভাগে ভাগ করি। এবার আমরা দেখব যে পূর্বপদ প্রধান সমাস কোনটি। দেখো খেয়াল করো, পদের গুরুত্ব অনুসারে সমাস চার প্রকার আমরা দেখেছি ছকে। এবার পূর্বপদ প্রধান সমাস অব্যয়ীভাব সমাসকে আমরা পূর্বপদ সমাস বলতে পারি। পরপদ প্রধান সমাসকে আমরা বলতে পারি দ্বিগু, কর্মধারয় এবং তৎপুরুষ। এই সমাস তিনটিতে সবসময় পরপদের অর্থের প্রাধান্য পায়। উভয় পদ প্রধান সমাস, যে সমাসে মানে সবসময় পূর্বপদ পরপদ সবসময় সবার অর্থই সমানভাবে প্রতীয়মান হয় তাকে বলা হয় উভয় পদ প্রধান সমাস। আর যে সমাসে কোনো পদের অর্থের প্রাধান্য পায় না তাকে বলে বহুব্রীহি সমাস। অর্থাৎ বহুব্রীহি সমাসে পূর্বপদ বা পরপদের কোনো পদের অর্থের প্রাধান্য পায় না, এখানে বিশেষ কোনো অর্থ প্রাধান্য পায়। আজকে আমরা দ্বন্দ্ব সমাস এবং দ্বিগু সমাস নিয়ে আলোচনা করব। তো দ্বন্দ্ব সমাসের সংজ্ঞাটা দেখে নিই। দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা আমরা ইতিপূর্বে জেনেছি যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থ সমানভাবে প্রতীয়মান হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন পথ ও ঘাট, এখানে আমরা সমাস পদ সমস্ত পদের পথ ঘাট, এখানে পথ এবং ঘাট দুইটা পদের অর্থ সমানভাবে প্রতীয়মান রয়েছে। এখানে দুটো পদের অর্থই সমানভাবে প্রতীয়মান রয়েছে, এই জন্য আমরা একটি দ্বন্দ্ব সমাস বলছি। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ প্রদানের জন্য এবং ও আর এই তিনটি অব্যয়পদ ব্যবহৃত হয়। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ প্রদানের জন্য সাধারণত এই তিনটি অব্যয়পদ আমরা ব্যবহার করে থাকি। সাধারণত ব্যয়বাক্যের সময় বিভিন্নভাবে দ্বন্দ্ব সমাস গঠিত হতে পারে। আমরা তার একটা দেখে নিই কীভাবে আমরা দ্বন্দ্ব সমাস গঠিত হতে পারে। দেখুন এখানে 11 প্রকার দ্বন্দ্ব সমাস, 11টা দ্বন্দ্ব সমাসকে আমরা বিভিন্নভাবে ভাগ করেছি। মিলনার্থক শব্দযোগে, বিরোধার্থক শব্দযোগে, বিপরীতার্থক শব্দযোগে, অঙ্গবাচক শব্দযোগে, সংখ্যাবাচক শব্দযোগে, সমার্থক শব্দযোগে, প্রায় সমার্থক বা সহজ শব্দযোগে, দুটি সর্বনাম যোগে, দুটি ক্রিয়া যোগে এবং দুটো ক্রিয়া বিশেষণ যোগে এবং দুটো বিশেষণ যোগে। এভাবে মোটামুটি দ্বন্দ্ব সমাস এবং সাথে সংজ্ঞা দিয়েছে। যেমন মিলনার্থক দ্বন্দ্ব, খেয়াল করো বাবা এবং মা, বাবা মা, এখানে মা ও বাবা হয়ে গেল, মা ও বাবা। সাধারণত মা ও বাবা মিলনার্থক দ্বন্দ্ব, এটার সাথে এটাকে বলা হয় মিলনার্থক দ্বন্দ্ব। খুব কাছাকাছি হলে মিলনার্থক দ্বন্দ্ব হয়।
বিরোধাত্মক, আমরা জানি বিরোধ মানে আছে একটা বিরোধ ভাব প্রকাশ করে। এখানে ওহি নকুল, ওহি মানে আমরা জানি সাপ, নকুল মানে বেদি। আমরা জানি যে সাপের সাথে বেদির সবসময় বিরোধ সম্পর্ক, অর্থাৎ শত্রুতা সম্পর্ক। এই জন্য এটা বিরোধাত্মক দ্বন্দ্ব ওহি নকুল। বিপরীতার্থক আমরা জানি বিপরীত অর্থ প্রকাশ করে আয় ব্যয়, এর বিপরীত অর্থ প্রকাশ করেছে অঙ্গবাচক, মাথা মুন্ডু, মাথা মুন্ডু। সংখ্যাবাচক শব্দযোগে আমাদের 7, 5 এগুলো হচ্ছে সংখ্যাবাচক শব্দযোগে গঠিত হয়েছে। সমার্থক শব্দযোগে সম অর্থ, অর্থাৎ হাট বাজার একই অর্থ প্রকাশ করে, এই জন্য এগুলো বলেছে সমার্থক শব্দযোগে। প্রায় সমার্থক বা সহচর শব্দযোগে একেবারে প্রায় কাছাকাছি, একেবারে সহচর না হলেও সমার্থক না হলে প্রায় সমর্থক। এখানে কাপড় চোপড়, কাপড় চোপড় শব্দটা খুব কাছাকাছি ব্যবহৃত হয়, এই জন্য এটা প্রায় সমর্থক। দুটি সর্বনাম যোগে, তুমি আমি, আমরা জানি এগুলো হচ্ছে সর্বনাম পদ, এই দুটো সর্বনাম যোগে গঠিত হয়েছে। দুটি ক্রিয়া যোগে, দেখাশোনা, দেখাও শোনা। দুটি ক্রিয়াবাচক বিশেষণ যোগে, ধীরে সুস্থে, ধীরেও সুস্থে। এখানে দুটি ক্রিয়াবাচক বিশেষণ যোগে, ক্রিয়া বিশেষণ যোগে ধীরে সুস্থে। আর দুটি বিশেষণ যোগে আসল নকল, এখানে আমরা জানি আসল নকল বিশেষণ মানে হচ্ছে কোনো বিশিষ্ট বা সর্বনামের দোষ গুণ অবস্থার সংখ্যা প্রকাশ করে। আসল নকল এই শব্দ দুটো বিশেষণ শব্দ, এই জন্য বিশেষণ শব্দ যোগ হয়েছে। যে দ্বন্দ্ব সমাসে কোনো সমসমান পদের বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব বলে। যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদের কোনো বিভক্তি লোপ পায় না তাকে বলে হচ্ছে অলুক দ্বন্দ্ব। বিভক্তি মানে কি আমরা জানি যে শব্দের শেষে যে বর্ণযুক্ত হয়ে বাক্যের অর্থ প্রকাশে ভূমিকা রাখে সেগুলো বিভক্তি। তাহলে বিভক্তিযুক্ত, বিভক্তি লোপ পায় না এরকম শব্দকে বলা হচ্ছে অলুক দ্বন্দ্ব। দুইয়ের অধিক পদে দ্বন্দ্ব সমাস তাকে বলা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। যেমন যদি বহুপদী দ্বন্দ্ব তুমি, সে ও আমি, আমরা হয়, এগুলো হচ্ছে বহুপদী দ্বন্দ্ব বলা হয়। দ্বিগু সমাস আমরা আজকে দেখে নিই। দ্বিগু সমাস সংজ্ঞাটা কি দেখো, সমাহার প্রাকৃতিক সমষ্টি বা মিলনার্থে সংখ্যাবোধক শব্দের সঙ্গে বিশেষ্য পদে যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। সহজ করে বলতে বলা যায় যে সাধারণত পূর্বপদে সংখ্যাবাচক শব্দ, সাধারণত যে সমাসের পূর্বপদে একটা সংখ্যাবাচক শব্দ এবং পরপদে সমাহার বা মিলনার্থে ব্যবহৃত হয় এবং পরপদের অর্থের প্রাধান্য পায় সেই সমাসকে বলা হয় দ্বিগু সমাস। আমরা এখানে উদাহরণ দেখতে পারি যে চৌরাস্তার সমাহার। এখানে চৌ মানে কি, আমরা বিরাকারে দেখো 4, এই চৌ মানে 4, অর্থাৎ 4 রাস্তার যেখানে মিলিত হয়, মিলনের স্থানকে বলে চৌরাস্তা বলা হয়। শতাব্দী একটা শব্দ, শত বা 100 অব্দের, অব্দ মানে বছরের সমাহার, 100 বছরের সমাহারকে বলে শতাব্দী। চতুর্ভুজ, চতুর্ভুজ মানে আছে 4টি বাহুর সমাহার। খেয়াল করো, আমরা একটু ছবিতে দেখে নিই। এখানে এখানে 4টে রাস্তার মিলনস্থল, এখানে এই দিক থেকে গাড়ি আসছে, এখানে এই দিক দিয়ে, অর্থাৎ 4 দিকে রাস্তার মিলিত স্থলকে আমরা কি বলি, চৌরাস্তা, অর্থাৎ এটাকে চৌরাস্তা বলতে পারি কিনা দেখো। শতাব্দী, এই বছরটা আমাদের জন্য খুবই স্মরণীয় একটা বছর, যদিও আমরা কোভিড-19 করোনা ভাইরাসের জন্য আমরা এই বছরটাকে ঠিকমতো পালন করতে পারলাম না, তারপরেও আমাদের জন্য বাঙালি জাতির ইতিহাসে একটা স্মরণীয় বছর যে বঙ্গবন্ধুর 100 বৎসর পূরণ হলো এবার। এই জন্যে মুজিব 100 বৎসর দেখো, এবং 100 বৎসর পূর্তি উপলক্ষে যে আমরা যে আমাদের বিভিন্ন কার্যক্রম পালন করেছি আর হচ্ছে এই জন্য শতাব্দী বলছি। আর চতুর্ভুজ, এই দেখো বিভিন্ন রকম চতুর্ভুজ আছে, 4টে বাহুর সমাহার, এখানে প্রত্যেকটা বাহুতে 4টে বাহুর সমাহার আছে, এটা আমরা চতুর্ভুজ বলতে। খেয়াল করো একটা জিনিসের মজার ব্যাপার যে এখানে প্রত্যেকটা পূর্বপদ দেখো, পূর্বপদে তোমার চৌ মানে 4, শতাব্দী মানে 100 মানে 100, চতুর মানে 4। সুতরাং এখানে পূর্বপদের সংখ্যাবাচক শব্দ আর পরপদের সমাহার বা মিলন থাকবে, তবেই আমরা তাকে দ্বিগু সমাস হিসেবে চিহ্নিত করতে পারি। তাহলে আমরা এতক্ষণ যা শিখলাম, দেখো সমাস কাকে বলে, কত প্রকার, কি কি, আমরা নিশ্চয়ই আমরা ক্লাসে মনোযোগ থাকলে অবশ্যই পারা উচিত আমাদের, আমিও তোমরা পারবে বলে আমি বিশ্বাস করি। সমাস কাকে বলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে, কত প্রকার কি কি বলতে তাও বলতে পারবে নিশ্চয়ই। সমাস আমি কি বলে দেব, অনেকগুলো সম্বন্ধযুক্ত পদ যখন এক পদে পরিণত হয় তখন তাকে সমাস বলে। সমাস মূলত 6 প্রকার, এগুলো দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, অব্যয়ভাব সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস আর বহুব্রীহি সমাস, তাই না? এটা তোমরা বলতে পারবা, নিশ্চয়ই বলতে পারবা। পদের প্রাধান্যের ভিত্তিতে সমাস কত প্রকার আমরা জানি, আমরা দেখেছি, সেটা আমাদের আলোচনায় পাঠ আলোচনায় দেখেছি। একটু খেয়াল করে বোর্ডে দেখো, এই 3টে 4টে কিসের মধ্যে একটা একটু
রং কি হয়েছে, একটু ভিন্ন রং দেখা যাচ্ছে, তাই না? একটু ডিপ দেখা যাচ্ছে এই রংটা, তাহলে নিশ্চয়ই এটাই হবে নাকি? বুঝতে পারছো? অর্থাৎ পদের প্রাধান্যের ভিত্তিতে সমাজকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। কি কি? পূর্বপদ, পরপদ, তারপরে উভয় পদ, কোনো পদই প্রধান না। নিশ্চয়ই তোমরা বলতে পারবা। কোন পদের অর্থের প্রাধান্য পায়? কোনো পদের অর্থের প্রাধান্য পায় না কোন সমাসে? কোনো পদের অর্থের প্রাধান্য পায় না কোন সমাসে? আমাদের আলোচনায় ছিল, তোমরা নিশ্চয়ই মনোযোগ থাকলে বুঝতে পারবে। এখানে দেখা যাচ্ছে যে, খেয়াল করো একটু, এখানে দেখা যাচ্ছে যে খেয়াল করো দ্বন্দ্ব সমাস, সুতরাং এটা হবে না। তারপরটা খেয়াল করে আমরা টিক মারি, দেখা যায় এটাও না, তাহলে কোনটা? এইটাও না, তাহলে ইয়েস, পেরেছি। এই তো, কোনো পদের অর্থের প্রাধান্য পায় না, তাহলে অবশ্যই বহুব্রীহি সমাস। তোমাদের নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসেছো, তো তোমাদের বাড়ির কাজগুলো একটু লিখে নাও। দ্বন্দ্ব সমাসের সাহায্যে 5টি শব্দ গঠন করবে। অর্থাৎ আমরা আজকে যে দ্বন্দ্ব সমাস শিখলাম, এই দ্বন্দ্ব সমাসের সাহায্যে পরবর্তী ক্লাসে 5টি শব্দ গঠন করে আমাকে অবশ্যই দেখাবে। উক্ত সমাসের পূর্বপদ, পরপদ এবং সমস্ত পদ চিহ্নিত করবে। আজকে আমরা তোমাদের পূর্বপদ কাকে বলে, পরপদ কাকে বলে, সমস্ত পদ কাকে বলে, ব্যাড বাক্য কাকে বলে, বিগ্রহ বাক্য কাকে বলে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমার আলোচনায় মনে থাকলে অবশ্যই তোমরা এগুলো পারবে উত্তর দিতে। তো পরের পাঠে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।